আমাকে বলো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। দেখা যায় না? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, এটা দেখো দেখা যায় কিনা, এখন যে স্ক্রিনটা আসছে এটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার জি স্যার। সবকিছু স্যার দেখা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। সো আমরা প্রিভিয়াস ক্লাসে মোস্ট প্রবাবলি আমরা রুল নাম্বার 22 পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আমরা কিছু এক্সাম্পল নিয়েও একটু আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। ক্লাসগুলো প্লিজ একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হবে, কারণ আমি যে জিনিসগুলো পড়াবো এগুলো আবার কিভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্বে সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্সার করব, আমরা কিন্তু এগুলা নিয়ে পরবর্তীতে যখন কোয়েশ্চেন করব তখন অনেকেই দেখবা যে বলবে স্যার আমি বুঝি নাই, জানি না। এগুলা বলা যাবে না। হ্যাঁ, যদি দুই একটা জিনিসের প্রবলেম হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম তুমি যদি বলো যে এগুলো আমরা পড়াইছি, এগুলো যদি বলো যে স্যার আমি তো মনে নাই, পড়ি নাই, এটা এই জন্যই তোমাকে দেখো ক্লাসগুলো আমরা বারবার গ্রুপে দেওয়ার কারণটা কি? গ্রুপে দেওয়ার কারণটাই হইলো যাতে তুমি ক্লাসটা আবার দেখতে পারো, তাই না? এই কারণেই কিন্তু গ্রুপে দেয়া। ওকে, একটু খেয়াল করে দেখো, আজকে আমরা রুল নাম্বার 23 থেকে শুরু করব। লেখাটা কি পড়া যায়? একটু বলো তো আমাকে, রোল নাম্বার 23 কি একটু পড়া যায়? কি লেখা আছে? if to singular noun If If to to singular হ্যাঁ noun, হ্যাঁ বলো। sir, singular noun denote a single person, then the verb will be also singular. Example, the principal and secretary was the present there. Two numbers are bread and butter is liked by all. ভেরি গুড, ভেরি গুড। খেয়াল করে দেখো, আমি এই রোল নাম্বার 23 এবং 24 যেটা তোমরা অলরেডি আশা করি এসএসসি লেভেলে ওইটা পড়ে আসছো, অর্থাৎ যদি দেখো একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা দুইটা পদবী বা দুইটা জিনিস যদি পাই, কিন্তু দুইটা জিনিস দ্বারা যদি একটা জিনিসকেই বোঝানো হয়, অর্থাৎ একটা নাউনকেই যদি এইটা স্পেসিফাই করে, তখন এই ক্ষেত্রে যেমন ধরো এক্সাম্পল একে দেখো, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, অর্থাৎ যিনি প্রিন্সিপাল তাকেই আবার সেক্রেটারি পোস্টটা দেওয়া হয়েছে। যেহেতু পোস্ট দুইটা কিন্তু ব্যক্তি কিন্তু একজন। আমি কি বলছি কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এটা আমরা আশা করি পড়ে আসি। অর্থাৎ যদি একই সেন্টেন্সে খেয়াল করো প্রিন্সিপালও আছে আবার সেক্রেটারিও আছে, কিন্তু এই জায়গায় ব্যক্তি কিন্তু দুইজন না, যিনি প্রিন্সিপাল তাকেই সেক্রেটারি বলা হয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যখন অক্সিলারিটা ইউজ করছি, ওয়াজ ইউজ করছি, আমরা কিন্তু ওয়্যার ইউজ করি নাই, কারণ এই দুই পোস্ট দুইটা হইতে পারে কিন্তু ব্যক্তি একজনই। ঠিক আছে, জি এখন স্যার। কথা হইলো আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব, যে স্যার কিভাবে বুঝবো দুইজন ব্যক্তি? কেউ কি বলতে পারবা যে আমাকে আমি কিভাবে বুঝবো দুইজন ব্যক্তি আছে? এই জায়গায় তো আমি দা প্রিন্সিপাল সেক্রেটারি বলে একজনকে ধরলাম, কিন্তু আমরা কি জানি যে কিভাবে দুইজন ব্যক্তিকে যে বোঝানো হচ্ছে সেটা কিভাবে বুঝবো আমি? কারো কি এটা আইডিয়া আছে? And আছে হ্যালো? কনজাংশন অ্যাড ধারা তো স্যার দুইটা যুক্ত আছে সেন্টেন্সের মধ্যে, সেক্রেটারি প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি ওয়াজ না, প্রেজেন্ট দেয়ার। হ্যাঁ আমি এটা বুঝছি, কিন্তু আমি বলতেছি আমি কিভাবে বুঝবো যে এটা তো মনে করো যোগ করা আছে, এই কারণ এন্ড দ্বারা আছে, এই কারণে আমি একই ব্যক্তি বুঝলাম, কিন্তু এন্ড দ্বারা তো দুইটা ব্যক্তি হইতে পারে। একটু খেয়াল করে দেখো, আমি কি হ্যাঁ, যখন দুইটা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি স্যার দাদি নির্দিষ্ট করে কইরা বুঝান দিছি। হ্যাঁ ভেরি গুড, যখন দা দুইবার ইউজ করা হবে, যেমন দা প্রিন্সিপাল এন্ড দা সেক্রেটারি যদি লেখা থাকে, তখন আমি বুঝতে পারবো যে এই জায়গায় সেক্রেটারি এবং প্রিন্সিপাল দুইজনকে আলাদা করে বোঝানো হয়েছে। কথাটা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। যদি দুইটার ক্ষেত্রেই, প্রিন্সিপালের ক্ষেত্রেও দা আছে, সেক্রেটারির ক্ষেত্রেও দা আছে, তখন আমরা এটাকে প্লুরাল নিব। যেমন ধরো রুল নাম্বার 24 এ দেখো যে কথাটা বলছে, if two singular noun denotes different person then the verb will be plural. খেয়াল করে দেখো, the MP and the minister, দেখো এমপির আগেও দা আছে, মিনিস্টারের আগেও দা আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা জি প্লুরাল হইছে। অর্থাৎ আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে এটা আমাকে প্লুরাল ধরতে হবে? যদি দুইটা সাবজেক্টের ক্ষেত্রেই যদি দা দেয়া থাকে,
আর যদি দুইটা সাবজেক্ট থাকে একটা দা দেয়া থাকে তাহলে বুঝতে হবে এটা সিঙ্গুলার। ঠিক আছে? জি স্যার। আবার দেখো জি স্যার, রুল বুঝতে নাম্বার পারছি স্যার। 23 এর এক্সাম্পল নাম্বার 2 এ দেখো বলছে ব্রেড এন্ড বাটার। এই জায়গায় কিন্তু ব্রেড এন্ড বাটার একটা শব্দই, মানে হলো এই জায়গায় জীবিকা বোঝানো হয়েছে ব্রেড এন্ড বাটার। এই ক্ষেত্রে দেখো এই যে ব্রেড বাটার আলাদা জিনিস না, দুইটা দিয়ে একই জিনিসকে বোঝানো হয়েছে, এই কারণে এটা সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে? মানে আমরা সেন্টেন্সটা পড়ে এমন ভাবে দেখবো যে যদি এই দুইটা শব্দ আলাদা বসতে পারে সমস্যা নেই, কিন্তু বসে যদি একই জিনিসকে বোঝায় তখন সেটা সিঙ্গুলার হয়। আর যদি এই ধরনের ক্ষেত্রে দুইটা আলাদা করে দা ইউজ করা হয় তখন সেটা আমরা প্লুরাল ধরে নিব এবং দুইজন ডিফারেন্ট ব্যক্তি হিসেবে ধরে নিব। আশা করি রুল নাম্বার 23 এন্ড 24টা ক্লিয়ার। জি স্যার। ওকে, এগুলা লাগবে আমরা যখন এক্সাম্পল প্র্যাকটিস করব। ঠিক আছে? রোল নাম্বার 25 একটু খেয়াল করে দেখো, কিছু অ্যাডজেক্টিভস দেয়া আছে যেমন ব্রেভ, পোর, রিচ, এইগুলা সবসময় প্লুরাল হয়, এগুলা কখনো সিঙ্গুলারে হয় না। আমাদেরকে অবশ্যই বলতে হবে দ্য ব্রেভ আর, দ্য রিচ আর, দ্য পোর আর। আশা করি এটা জানা আছে সবার আগে থেকেই। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। অর্থাৎ খেয়াল করে দেখো দ্য ব্রেভ যখন আমি বলবো তখন সব সাহসী ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আমি যখন দ্য পোর ইউজ করতেছি তখন সব পোর অর্থাৎ সব গরিব মানুষকে বোঝানো হচ্ছে। যখন আমি রিচ ইউজ করতেছি তখন সব ধনী মানুষকে বোঝানো হচ্ছে একসাথে। সো এগুলো আমাকে সবসময় প্লুরালে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, I think we can move forward to rule number 26. Okay, এই জিনিসটা দেখো তোমাদের যদি আগে পড়া হয়ে থাকে সেটা তো অবশ্যই বেটার। পড়া হয়ে থাকে একটু খেয়াল করো, স্পিকারটা একটু মিউট করে দাও যাদের অন করা। ওকে, খেয়াল করে দেখো আমরা যখন দুইটা আলাদা করে সেন্টেন্স পাবো এই জিনিসটা একটু মনে রাখবে, এগুলা তোমার কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে, রাইট ফর্ম অফ ভার্বে লাগবে। অর্থাৎ এই স্ট্রাকচারটা আমি যদি কমপ্লিটিং সেন্টেন্সে করতে যাই সেটাও দেখবা আমরা পাবো। আমি তোমাদের আরেকটা গ্রামারের নাম বলছিলাম সেটা হলো স্পেশাল ফ্রেজ, সেই জায়গায়ও তোমরা এটা পাইতে পারো। অথবা তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাবা তখন এই রুলটা কাজে লাগবে। একটু খেয়াল করে দেখো, বলছি ইফ দেয়ার ইজ সিন্স, এজ ইফ অথবা এজ দো, এই এই শব্দগুলোর মিনিং বাংলায় দাঁড়ায় যেন। যদি এইগুলা থাকে সেন্টেন্সের মাঝখানে তখন খেয়াল করে দেখো আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এইটার পরের অংশটা পাস্ট ইনডিফিনিট করতে হয়। আবার এই শব্দগুলো যদি মাঝখানে থাকে আগের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট করতে হয়। আমি কি কথাটা আরেকবার বলবো? জি স্যার, একটু বলেন আবার। কোন সেন্টেন্সের মাঝখানে যদি আমরা সিন্স, এজ ইফ অথবা এজ দো ইউজ করি বা আমরা যদি পাই, এইটার বাংলা মিনিংটা দ্বারা যেন, মানে আমরা বলি না আমি এই কাজটা করছি যেন এইটা হয় এই কারণে, অর্থাৎ বাংলা মিনিংটা দ্বারা যেন, এজ ইফ, এজ দো, সিন্স, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে খেয়াল করতে হবে সেন্টেন্সের আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে পরেরটা লিখতে হবে পাস্ট ইনডিফিনিটে। বুঝা গেছে কথাটা? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু যদি এই শব্দগুলোর আগের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ লিখতে হবে পাস্ট পারফেক্টে। এখন কি ক্লিয়ার হইছে রে? জি স্যার। জি স্যার। একটু এক্সাম্পলটা খেয়াল করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো লিখছে হি স্পিক্স এজ ইফ, মানে সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে সব জানে। খেয়াল করে দেখো হি স্পিক্স এজ ইফ, তাহলে স্পিক্সটা কোন টেন্সে আছে? হি স্পিক্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট। প্রেজেন্ট কোনটাতে প্রেজেন্ট আছে? স্যার। শুধু প্রেজেন্ট বললে কিন্তু চারটা বুঝায়, আমাকে স্পেসিফিক বলতে হবে প্রেজেন্ট কোন টেন্সে আছে এটা। হি স্পিক্সটা আমরা প্রেজেন্ট কোন টেন্সে বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট না? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট হ্যাঁ ইনডিফিনিট। হ্যাঁ, সো যদি এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমাকে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। দেখো এই স্ট্রাকচার অনুযায়ী আমি ফলো করছি। হি স্পিক্স এজ ইফ, হি নটা হয়ে গেছে নিউ। বাংলাটা দাঁড়াইছে কি সে এমন ভাবে কথা বলতেছে যেন সে সবকিছু জানে। তাহলে কেন আমি স্যার, নিউ লিখলাম? হ্যাঁ বলো। স্যার এজ ইফ এর পরের অংশকে স্যার পাস্ট করতে হবে, তাই না? যদি আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। হ্যাঁ, ওকে স্যার, বুঝতে পারছি। যদি এজ ইফ, এজ দো এবং সিন্স মাঝখানে থাকে, আর একটু ভালো করে বুঝো এটা খুবই ইম্পর্টেন্ট।
যদি সেন্টেন্সের মাঝখানে as if as though অথবা since আমরা পাই, তাহলে দেখতে হবে আগের অংশটা কোন টেন্সে আছে। আগেরটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে পরের অংশটা আমাকে পাস্ট ইনডেফিনিটে নিতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আগের অংশটা যদি পাস্ট ইনডেফিনিটেই থাকে তখন আমি আর এটা পাস্ট ইনডেফিনিট লিখবো না, তখন পরের অংশটা আমাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। যেমন এক্সাম্পল নাম্বার 2 এ খেয়াল করো, হি স্পোক, স্পোকটা কোন টেন্সে চলে গেছে? স্যার এটা Past পাস্ট ইনডিফিনিট। Past Past indefinite. indefinite. পাস্ট ইনডেফিনিট, তাহলে দেখো পরের অংশটা আমি পাস্ট পারফেক্ট লিখছি। হি স্পোক as though he had known everything, দেখো এটা পাস্ট পারফেক্ট স্ট্রাকচার। হি হ্যাড known everything. জি স্যার। I think it's clear now. Yes, sir. ওকে, আমি কিন্তু এগুলার ফিডব্যাক নিব, আমি স্টুডেন্টদের ফিডব্যাক আমি নিব। এটা আমাদের ম্যানুয়ালি ক্লাস শুরু হোক বা অফলাইনের মাধ্যমে, কারণ আমাদের কিন্তু পরীক্ষা নেওয়ার সুযোগ আছে। স্টুডেন্টকে যখন আমরা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলা কে কতটুকু ফলো করে, কে ক্লাসগুলো ফলো করতেছে, এগুলা কিন্তু আমরা খেয়াল করব। এগুলোর উপরেও মার্কিং হবে যেহেতু অনলাইনের ক্লাস। ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস, এগুলো সম্পর্কে একটু মনোযোগ থাকতে হবে সবার। রোল নাম্বার 27টা আর দেখো আমি ডিটেইলস আলোচনা করব না, কারণ এটা আমি অলরেডি বলে ফেলছিলাম একদিন যে যত ধরনের প্রেপোজিশন আমরা পাই সেন্টেন্সের মধ্যে, যদি প্রেপোজিশনের পরে কোনো ভার্ব আসে সেই ক্ষেত্রে আমাকে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। কথাটা কি মনে আছে সবার? জি স্যার। জি স্যার। এখন অফ হইতে পারে, ইন হইতে পারে, এট হইতে পারে, উইথ হইতে পারে, উইদাউট হইতে পারে, সেটা আফটার থাকতে পারে, বিফোর থাকতে পারে, যেটাই থাকুক যদি সেটা প্রেপোজিশন থাকে এবং তারপরে যদি ভার্ব আসে তাহলে আমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। দেখো এক্সাম্পলটা তো তাই বলতেছে, হি ইজ ক্যাপেবল অফ ডুইং, অফ থাকার কারণে ডুটা ডুইং হয়ে গেছে। আই এম ফন্ড অফ লিসনিং, আমরা বলতে পারি হি ইজ এক্সপার্ট ইন স্পিকিং। মাই ফ্রেন্ড ইজ ভেরি এক্সপার্ট ইন রাইটিং, তাহলে দেখো ইনের পরে রাইটিং হচ্ছে, এক্সপার্ট ইন স্পিকিং, ইনের পরে আইএনজি হয়ে যাইতেছে। অর্থাৎ যত ধরনের প্রেপোজিশন থাকবে তারপরে আইএনজি ইউজ করতে হবে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। Yes, sir. ওকে, এখন দেখো রুল নাম্বার 20 এ যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট বুঝা তোমাদের, এটা আমার কাছে যতটুকু মনে হয় এটা তোমাদের সবারই ক্লিয়ার, যে আমাকে কেউ একটু বলো যে কন্ডিশনাল সেন্টেন্সেস সম্পর্কে আমাদের নলেজটা কেমন, আমরা জানি কিনা কন্ডিশনাল সেন্টেন্সেস গুলা কোনগুলা? যে জানো একটু বলো, নো প্রবলেম, ভুল হইলেও সমস্যা নাই। কারো কি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আইডিয়া আছে কিনা? কি রে, কারোরই নাই? সবাই চুপ হয়ে গেলা, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, সবকিছু স্যার শোনা যাচ্ছে, বাট কেউ তা বলতেছে না। ভাই স্যার সব, আমি হ্যাঁ ভুলে বল। গেছি এগুলো। হ্যাঁ স্যার মনে নেই। মনে নাই? কে বলছে জানি মনে আছে? এইমাত্র না কে কথা বললো এর আগে, তোমার আগে? স্যার, ভুলে গেছি বলছি স্যার, এগুলো অনেক পড়ানো হয়েছিল। আচ্ছা, সমস্যা নাই, ভুলে যাওয়া আমাদের এটা স্বভাবজাত একটা বৈশিষ্ট্য, সমস্যা নাই, মানুষ ভুলে যাবে। কিন্তু এইট এগুলা মান্থ অনেক কিছু ভুলে গেছি। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আমি আশা করি এগুলা রিমাইন্ড করে দিলেই তোমাদের মনে হয়ে যাবে। দেখো এই কন্ডিশনাল সেন্টেন্সেস গুলা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি গত ক্লাসে জিরান পার্টিসিপল নিয়ে একটু আলোচনা করেছিলাম। এই কিছু জিনিস আছে বেসিক জিনিস, তোমার ইংলিশে একটু ভালো করতে হলে এই জিনিসগুলা এমন না যে পরীক্ষাতে আসবে ওই যে জিরান পার্টিসিপল কোনো সংজ্ঞা দিবে তোমাকে যে হোয়াট ইজ জিরান, হোয়াট ইজ পার্টিসিপল, বাট তুমি যদি ইংলিশে ভালো করতে হয়, তোমার যদি ইংলিশে একটু মনে করো ভালো কন্ট্রোল রাখতে হয়, তাহলে এই জিনিসগুলো তোমার জানাটা দরকার। কারণ আমি তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম যে তুমি স্টাডিটা শুরু করছো, দেখবা হায়ার স্টাডিতে যাও, অন্য যে কোনো লেভেলে যাও, মানে ইংলিশটা বাদ দেওয়ার কোনো সুযোগ তোমার থাকবে না। তোমরা যেহেতু আর্টসের স্টুডেন্ট হয়তো ম্যাথ বাদ দিয়ে দিতে পারছো, কিন্তু ইংলিশটাই কিন্তু বাদ দিতে পারো নাই। ঠিক আছে? সো ইংলিশটা তোমার লাগবেই। জি স্যার। তুমি হায়ার স্টাডির জন্য বাইরে যাও, ভালো জবের জন্য অ্যাপ্লাই করো, সবগুলাতে কিন্তু ইংলিশ দরকার। তো তুমি যদি ইংলিশকে ছেড়ে দাও, ইংলিশ কিন্তু তোমাকে কোনোভাবেই ছাড়বে না। যে জিনিস তোমাকে ছাড়বে না সেই জিনিসের সাথে ভালো সম্পর্ক তৈরি করে নেওয়াটা কি ভালো না? জি স্যার, ভালো। জি স্যার।
আচ্ছা, কন্ডিশনাল মানেই দেখো, কন্ডিশন মানে আমরা বুঝি অবস্থা, কিন্তু এই জায়গায় কন্ডিশন মানে শর্ত বোঝানো হচ্ছে। আমরা দেখো মাঝে মাঝে এই যে গ্রামীণ ফোন আছে না, বিভিন্ন ধরনের অ্যাড দেয় দেখবা, বিভিন্ন ধরনের অফার দেয়, কিন্তু দেওয়ার পরে দেখবা একেবারে নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য, এটা খুব ছোট করে লিখে দেয়। জি জি স্যার। সো এটা কিন্তু লিখে যে কন্ডিশন অ্যাপ্লাই, এই জায়গায় কিন্তু অবস্থাকে অ্যাপ্লাই করে বলে না, এটাকে শর্ত প্রযোজ্য বলে, এই কারণে কন্ডিশন অ্যাপ্লাই লিখে দেয়। সো কন্ডিশনাল মানে হলো শর্ত সাপেক্ষ বাক্য, অর্থাৎ একটা সেন্টেন্সের উপরে অন্য একটা অংশ ডিপেন্ড করে, নির্ভরশীল। এই ধরনের সেন্টেন্স গুলাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় ইংরেজিতে। কন্ডিশনাল সেন্টেন্স গুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে করা হয়। ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স হলো তিন ধরনের। একটা হলো, একটু লিখে নিতে পারো যদি তোমরা খাতা সামনে থাকে তোমাদের, খাতা নিয়ে কি বসো তোমরা সাথে? জি স্যার। জি স্যার। Yes, sir. আচ্ছা, একটু লিখে ফেলো যে কন্ডিশনাল সেন্টেন্স হলো তিন ধরনের, একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর তিন নাম্বারটা হলো থার্ড কন্ডিশনাল। স্যার আমার সামনে স্যার খাতা নেই স্যার, আমি একটু স্ক্রিনশট নিয়ে দিই। হ্যাঁ, সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই, যেভাবেই হোক তোমাদের কাছে থাকলেই হইলো এটা। এই টাইমে কি সবাই ঘুমিয়ে পড়ে কিনা, এত কম উপস্থিতি? স্যার এখন স্যার একটু স্যার নামাজের টাইম তো স্যার, তো ও, বুঝছি। আচ্ছা, তাইলে তোর কিছু বলার নাই, সমস্যা নাই, ভিডিওটা আমি দিয়ে দিব গ্রুপে, নো প্রবলেম। আমার আসলে শনিবারে ক্লাসটা করানো সম্ভব না, কারণ শনিবারে সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস থাকে আমার, এই কারণে আমি আর ওই ক্লাসটা নিয়ে আসছি ওই দিন। আসলে একটু প্রবলেম হয়, দেখা যায় অন্যান্য ক্লাস থাকে আমাদের, তো সেকেন্ড ইয়ারের সাথেও ক্লাস করাইতে হয়, ওই কারণে একটু প্রবলেম। স্যার শনিবারের ক্লাসটা কি এখান থেকে হ্যাঁ বৃহস্পতিবারে হ্যাঁ, হবে? আমার ক্লাসটা শুধু বৃহস্পতিবারে 4টা ইংলিশ ক্লাসটা, বাকি সবগুলা ঠিক আছে। আমি তো গ্রুপে এটা জানাই দিলাম। আচ্ছা, খেয়াল করো, ফার্স্ট কন্ডিশনালটা হলো, দেখো প্রত্যেকটা স্ট্রাকচার আছে। ফার্স্ট কন্ডিশনালটা হলো, আমি একটু বলি, খেয়াল করো, দেখো আমি এটা লিখেও দিছি যে যদি কন্ডিশনাল সেন্টেন্স গুলো অবশ্যই ইফ দিয়ে হবে, ঠিক আছে? ইফ থাকবে কন্ডিশনাল সেন্টেন্স গুলাতে। ইফ এর বাংলা আমরা কি জানি? যদি, তাই না? ইফ মানে তো যদি, এটা তো আমরা জানি সবাই। জি স্যার। জি স্যার। হ্যাঁ, Yes, sir. স্যার ইয়েস বইলো, পরে মনে হয় যে আমি মানে একাই কথা বলতেছি, কেউ নাই এইদিকে। আচ্ছা, দেখো, যদি প্রথম কন্ডিশনালের কথাটা বলতেছি আমি, একটু ভালো করে খেয়াল করো, তাহলে ইজি হয়ে যাবে, আমি এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। যদি ইফ এর সাথের অংশ, অর্থাৎ ইফ এর সাথের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, তাহলে পরের অংশটা আমাকে ফিউচার ইনডিফিনিটে করতে হবে। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল যদি বলি যে ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। দেখো আমি একটা এক্সাম্পল লিখছি, ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, অর্থাৎ তুমি যদি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। তাহলে কি দাঁড়াইলো দেখো, ইফ এর সাথের অংশটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট না? ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে পরের অংশটা আমি কিসে লিখছি? ফিউচার ইনডিফিনিটে। স্যার ফিউচার Future indefinite. হ্যাঁ, সো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো, ইফ এর সাথের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। যেমন ধরো 2 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো, ইফ ইট রেইনস, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, যদি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল নট গো আউটসাইড, আমরা বাইরে যাব না। সো দেখো কিসের উপর ডিপেন্ড করতেছে? ওই সেন্টেন্সটার উপরে ওই সেন্টেন্সটা ডিপেন্ড করতেছে, এই কারণে এগুলাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। মানে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব না, তার মানে বৃষ্টি না হলে আমরা ঠিকই বাইরে যাব, তাহলে আমাদের যাওয়াটা নির্ভর স্যার করতেছে একটা কোনটা। আরেকটার উপর নির্ভরশীল। হ্যাঁ, ওইটাই হলো কন্ডিশনাল সেন্টেন্স। স্যার বুঝতে পারছি। এটা হলো ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ এর সাথের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা লিখতে হবে ফিউচার ইনডিফিনিট।
আমাকে কেউ একটা এইরকম একটা এক্সাম্পল বলো তো দেখি ফার্স্ট কন্ডিশনালের, এই দুইটা ছাড়া। মাথায় কাজ করতেছে না। If you come, I will go. নো প্রবলেম, হইছে, অ্যানসারটা হইছে। ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব। হ্যাঁ ঠিক আছে, স্ট্রাকচার। অথবা আমরা যদি বলি ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল পাস দ্য এক্সাম, হবে না? জি স্যার। জি স্যার। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইউ উইল এনজয় এ সাউন্ড হেলথ। জি স্যার। সো স্ট্রাকচারটা কি দাঁড়াইলো? একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হলো ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, দেখো তোমরা আর্টস এর স্টুডেন্ট, তোমাদের আমি বারবার বলি তোমাদের কাছে কিন্তু ইংলিশ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আর্টস এর স্টুডেন্টের কাছে ইংলিশ, আইসিটি এই দুইটা সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ সবগুলা সাবজেক্ট ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের জন্য কিন্তু দেখা যায় আর্টস এর এদের একটু প্রবলেমই হয় ইংলিশে। স্যার, হ্যাঁ বলেন। স্যার আপনার কথা ক্লিয়ার আসতেছে না। এখনো কি ক্লিয়ার না? স্যার আমাদের কাছে তো ক্লিয়ার, কিন্তু তার কাছে এখন মেবি নেট প্রবলেম। এখন কি ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা এরকম হইতে পারে, নেটের কারণে মাঝে মাঝে প্রবলেম করে। জি স্যার, আপনার কথা স্যার আমরা খুব ক্লিয়ারলি শুনতে পারছি। হ্যাঁ তোমার মনে হয় নেট কানেকশনটা খুবই ভালো। স্যার আমিও শুনতে পাইতেছিলাম, হঠাৎ করে শোনা যাইতেছিল না। আচ্ছা সমস্যা নাই, এটা হইতেই পারে, নো প্রবলেম, টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, সেকেন্ড কন্ডিশনালে দেখো একটু খেয়াল করো, আগেরটা আর এটার মধ্যে একটু পার্থক্যটা খেয়াল করো। আগেরটার ফার্স্ট কন্ডিশনালে ইফ এর সাথের অংশ ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট। জি স্যার। কিন্তু সেকেন্ড কন্ডিশনালে দেখো ইফ এর সাথের অংশটা থাকবে পাস্ট ইনডিফিনিট। আগে আমরা ইউজ করছিলাম ফিউচার ইনডিফিনিট, তাই না? যদি একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, একটা আমরা ইউজ করছিলাম ফিউচার ইনডিফিনিট। এই জায়গায় কি করতে হবে দেখো, আসলে ওই উইলেরই আসলে নরমালি আমরা যেটা ইউজ করি, দেখো উইলেরই একটা ফর্ম হলো উডটাই হলো পাস্ট ফর্ম, কিন্তু এই জায়গায় তুমি একটা জিনিস মনে রাখলেই হবে, যদি ইফ এর সাথের অংশ পাস্ট ইনডিফিনিট হয় তাইলে পরের অংশটা আমাকে সাবজেক্টের পরে উড দিয়ে শুরু করতে হবে, এবং উডের পরের অংশ অর্থাৎ উডের পরে যে ভার্ব থাকবে, আমরা জানি উডটা হলো মডেল অক্সিলারি। সো মডেল অক্সিলারি পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা তো আমরা জানি। জি স্যার। সো আগেরটার সেন্টেন্সের সাথে পার্থক্যটা একটু খেয়াল করো, আগের সেন্টেন্সের সাথে একটু পার্থক্যটা খেয়াল করো। আগে ছিল ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, আর এখন খেয়াল করে দেখো ইফ হি হেল্পড মি, যদি সে আমাকে সাহায্য করত আই উড হেল্প হিম, আমিও তাকে সাহায্য করতাম। অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশন, আমাদের আরো সম্ভবত 10 মিনিট আছে, যে সমস্যা নেই, শেষ করতে পারবো আমরা। একটু খেয়াল করে দেখো, আমি যে জিনিসটা বলি দুইটা পার্থক্যটা একটু বোঝাটা খুবই জরুরি ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালের। একটা ছিল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে ফিউচার। আর সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, আর পরেরটার সাথে সাবজেক্টের পরে উড লিখতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, এই হলো পার্থক্যটা। ঠিক আছে? জি স্যার। দেখো ইফ হি হেল্প মি আই উড হেল্প হিম, পরেরটা খেয়াল করে দেখো ইফ ইট রেইনড, যদি বৃষ্টি হতো উই উড নট গো আউটসাইড, আমরা হয়তো বাইরে যেতাম না। যেমন ধরো আমি যদি আরো দুইটা এক্সাম্পল বলি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি ইফ আই হ্যাড এ কম্পিউটার, দেখো আমার যদি কম্পিউটার থাকতো আই উড টাইপ, আমি টাইপ করতে পারতাম। আই উড প্লে ভিডিও গেমস। দেখো স্ট্রাকচারটা মিলতেছে কিনা? আই স্যার উড লাগবেই। হ্যাঁ উড লিখে তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে। আর আরেকটা ইমাজিনেশন আছে, যেটা আমি গত ক্লাসে একদিন বলছিলাম, যে ইমাজিনেশন থাকলে সেই ক্ষেত্রে ওয়্যার হয়ে যায়। যেমন ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আমরা অনেক সময় বলি না যে তোমার জায়গায় যদি আমি থাকতাম। ইফ আই ওয়্যার ইউ, ইফ আই ওয়্যার এ কিং, ইফ আই ওয়্যার এ বার্ড। খেয়াল করে দেখো এই স্ট্রাকচারটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনালে আসবে। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ইফ আই ওয়্যার এ কিং আই উড হেল্প দ্য পোর। দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু উড ইউজ করতে হইতেছে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কথাটা কি বোঝা গেছে সেকেন্ড কন্ডিশনাল? জি স্যার। জি স্যার। ওকে, তাইলে আমরা দেখো থার্ড কন্ডিশনাল নিয়ে একটু আলোচনা করব। এই দুইটা থেকে থার্ড কন্ডিশনালটা একটু ডিফারেন্ট। থার্ড কন্ডিশনালে কি হইছে দেখো, কি চলে গেল, থার্ড কন্ডিশনালটা একটু খেয়াল করো, দেখো আবার স্ক্রিনটা আসছে কিনা।
জি স্যার। কেউ একজন একটু পড়ো আমার জন্য থার্ড কন্ডিশনালটা, যে আমি যে লিখছি যে একটু পড়ো কেউ থার্ড কন্ডিশনালটা। Then next part will be subject plus would have, could have, might have plus P3. আচ্ছা এটা P3 না, এটা V3 হওয়ার কথা ছিল। আচ্ছা আমরা একটু কারেকশন করে নেই, এটা হবে B3 মানে ভার্বের 3 নাম্বার ফর্মটা, ঠিক আছে? এটা হবে B1। আচ্ছা দেখো কি বলছে যে ইফ এর সাথের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশের সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ লিখতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা লিখতে হবে। আমি আবার বলি 3 নাম্বার কন্ডিশনালটা হলো ইফ এর সাথের অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ এর সাথের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ যে কোনো একটা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ লিখতে হবে এবং পরের অংশটা হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। একটু এক্সাম্পলটা খেয়াল করো। জি স্যার। ইফ হি হ্যাড স্টাডিড প্রপারলি, যদি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত, যদি সে সঠিকভাবে পড়াশোনা করত, হি উড হ্যাভ মেড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। খেয়াল করে দেখো ইফ এর সাথের অংশটা আছে পাস্ট পারফেক্ট আর পরের অংশটা হইছে কি সাবজেক্টের পরে উড হ্যাভ বসে এবং মেকটা হয়ে গেছে মেড। যদি সে ভালো করে পড়াশোনা করত তাহলে সে হয়তো ভালো একটা রেজাল্ট করতে পারতো। 2 নম্বরে খেয়াল করে দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড আর্লিয়ার, তুমি যদি আরেকটু আগে যাত্রাটা শুরু করতে, ইউ মাইট হ্যাভ কট দা বাস, তুমি হয়তো বাসটা ধরতে পারতে। মাইট হ্যাভ লিখতে পারবো, উড হ্যাভ লিখতে পারবো, কুড হ্যাভ লিখতে পারবো, যে কোনোটা লিখতে পারবো, তবে তিনটাই লিখবো না আমরা, ঠিক আছে? যে কোনো একটা লিখে তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপলটা লিখলো। এই হলো মূল 3টা কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমার এই 3টে সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। জি না স্যার, কোনো কোশ্চেন নাই। কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা যে জিনা বলছো আমাকে একটু বলো তাইলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি একটু বলো দেখি। হাসার দরকার নাই রে, হাসি তো আমরা দেখবো সরাসরি, এখন তো তোমাকে দেখাও যাইতেছে না। বলো। দেখো কোয়েশ্চেন করলে স্টুডেন্ট গুলো নিশ্চুপ হয়ে যায়। অ্যানসার মি। স্যার ফার্স্ট কন্ডিশনালের স্যার স্ট্রাকচার? হ্যাঁ ফার্স্ট কন্ডিশনালটা কিভাবে বুঝবো আমরা যেটা ফার্স্ট কন্ডিশনালে? স্যার ইফ এরপর যদি ইনডিফিনিট টেন্স হয় এবং প্রেজেন্ট থাকে। আবার বলো, তোমার নেটের একটু প্রবলেম ছিল এই জায়গায়। স্যার ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং পরের সেন্টেন্সে যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে বুঝবো এটা ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ ভেরি গুড। আর সেকেন্ড কন্ডিশনালটা? আর সেকেন্ড কন্ডিশনালটা ওই ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং সেকেন্ড অংশের সাবজেক্টের পরে উড থাকে তাহলে বুঝবো এটা সেকেন্ড কন্ডিশনাল। ভেরি গুড। এবং আচ্ছা ভার্বের সাথে আইএনজি থাকে। ভার্বের সাথে আইএনজি না রে, ভার্বের প্রেজেন্ট ফর্ম খেয়াল করে দেখো B1 লিখছি আমি, অর্থাৎ উড থাকবে এবং পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। এই যেটাকে আমরা আইএনজি ইউজ করছি, আই উড হেল্প, দেখো হেল্পটা হেল্পই রইছে, আইএনজি ইউজ করি নাই কিন্তু। মানে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ সাবজেক্টের পরে উড লিখতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো আইএনজি যোগ হবে না, ঠিক আছে? জি স্যার। আর থার্ড কন্ডিশনালটা হলো ইফ এর সাথের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে আমি উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ লিখতে পারি এবং তার পরের অংশটা হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ধরো আমরা যে ক্রিকেট খেলা দেখি, অনেক সময় দেখি যারা ক্রিকেট খেলা দেখো অনেক সময় ইংলিশে যে কমেন্ট্রি করে যে ইফ দ্য বল হ্যাড হিট দ্য স্টাম্প ডিরেক্টলি ইট উড হ্যাভ বিন এ রান আউট, এরকম কিন্তু বলে যদি বলটা ডিরেক্টলি স্টাম্পে লাগতো তাইলে হয়তো রান আউট হয়ে যাইতে পারতো। এই ধরনের স্ট্রাকচারটা হলো থার্ড কন্ডিশনালে বসে। জি স্যার। ক্লিয়ার? অলরেডি আমাদের 15 জন পার্টিসিপেন্টস আছে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা কথা বলা লাগবে না, জাস্ট হ্যান্ড রেজ করে বলো যে ইয়েস স্যার উই হ্যাভ আন্ডারস্টুড। হ্যান্ড রেজ করলেই হবে, হ্যান্ড রেজের একটা অপশন আছে দেখো।
কি রে বাকিদের কি হ্যান্ড রেজ করতেও সমস্যা না বুঝো নাই কোনটা না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবা আরেকবার বুঝবা কি বলছি আমি ওকে ওকে সো মোটামুটি এই রাইট ফর্ম অফ ভার্বের আরো কিছু রুলস আছে আমরা এগুলো পরে যাব আমরা একটু নেক্সট ক্লাসে কিছু এক্সাম্পল নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব ঠিক আছে তোমরা সবাই কি বই কিনছো রে Yes, sir. স্যার আমার স্যার কিনা হয়নি। কিনা হয় নাই কিনে নিবা স্যার হ্যাঁ বলেন স্যার কোন বইটা কিনবো? স্যার কি বই কিনবো স্যার? আমি বলে দিছিলাম যে নবদূত কেনার জন্য স্যার ইংলিশ সেকেন্ড পেপার কি নবদূত কিনবো? হ্যাঁ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই নবদূত কিংবা মডেল কোয়েশ্চেনের আর মেইন বইটা তো কিনতেই হবে ঠিক আছে জি স্যার। জি আর স্যার। আর যদি কারো বই কেনার শখ থাকে যদি এফোর্ড করতে পারো বই আরো দুই একটা কিনতে পারো কোনো সমস্যা নাই কারণ একটা কথা আছে বই কিনে কেউ দেউলিয়া হয় না ঠিক আছে যদি কেউ নবদূত কেনার পরে অ্যাডভান্সও কিনতে চাও আমি কাউকে বাধা দিব না যদি তোমার সক্ষমতা থাকে তুমি বই যদি দুইটা থাকে তিনটা থাকে যত বই থাকবে তত তোমার জন্য লাভ আর আপাতত একটাই কিনো নবদূতটা সবাই কিনে ফেলো কারণ আমরা নবদূতকে ফলো করে পড়াবো ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি কথা জি স্যার। জি স্যার। জি স্যার। তো আপনাদের কাজ থাকবে যেহেতু আমি নেক্সট ক্লাসে এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করব আপনাদের কাজ থাকবে যারা সবগুলা ক্লাস দেখেন নাই আপনারা ইউটিউবে গিয়ে সবগুলা ক্লাস একটু ফলো করবেন কারণ আমি নেক্সট ক্লাসে যখন এক্সারসাইজ প্র্যাকটিস করাবো তখন ক্লাসে থাকার সময় যারা থাকবে তাদেরকে আমি কোয়েশ্চেন করব ঠিক আছে এখন আবার কোয়েশ্চেনের বইয়ে যদি কেউ ক্লাসে না আসেন এরকম যেন না হয় কারণ আমি আপনাদের অনলাইনে ক্লাস করাইতেছি সো আমি স্ক্রিনের ভিতর দিয়ে এসে কাউকে মারতেও পারবো না আর আপনারা যথেষ্ট ম্যাচিউরড ইন্টারমিডিয়েট এখন ভর্তি হয়ে গেছেন আপনাদের মারার কোনো সুযোগ নাই তাই না জি জি স্যার। স্যার। জি স্যার সো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে আমি বারবার বলি দেখো এসএসসি লেভেল এইচএসসি লেভেলের মধ্যে পার্থক্য আছে তোমাদের নিজেদের মধ্যে ম্যাচুরিটি আনতে হবে যে স্যাররা যে জিনিসগুলো পড়ায় আমার নিজের দায়িত্বে পড়াশোনা করতে হবে কারণ এখন তোমার বাবা মাকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে বাবা মা অনেক সময় তো খবর নিবে না কিন্তু নিজে থেকে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে পড়াশোনা করতে হবে এই সময়টা যদি একবার নষ্ট হয় তাহলে এটাই কিন্তু লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পিরিয়ড তোমাদের জীবনের ঠিক আছে এগুলো বলার দরকার নেই এগুলো তোমরা যথেষ্ট পরিমাণে বুঝো আমার